আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। কম্পাইলারের একটা গোপন ভাষা আছে যা দিয়ে ওটা বিভিন্ন কম্পিউটারের সাথে কথা বলে। চলুন আজ সেই ভাষার রহস্যটাই ভেদ করা যাক। ব্যাপারটা বেশ মজার, তাই না? একবার ভেবে দেখুন তো, আমরা বাংলায় একটা বই লিখলাম, আর সেই একটাই বই জাপানি, জার্মান বা স্প্যানিশ পাঠকরা কি করে সহজে পড়তে পারছে? প্রত্যেকবার কি গোড়া থেকে অনুবাদ করতে হবে? ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই ধাঁধার একটা দারুণ স্মার্ট সমাধান আছে, আর সেটা হলো ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ। আমাদের বইয়ের উদাহরণটায় যদি ফিরে যাই, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। বাংলা বইটাকে প্রথমে একটা খুব সহজ সার্বজনীন ভাষায় অনুবাদ করে নেওয়া হলো। ব্যাস, এই মাস্টার ট্রান্সলেশন থেকে জাপানি বা জার্মান ভার্সন বানানো তো অনেক সহজ। ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ ঠিক এই কাজটাই করে। দেখুন, এখানে পুরো যাত্রাটা দেখানো হয়েছে, সোর্স কোড থেকে মেশিন কোড, আর ঠিক মাঝখানে বসে আছে আমাদের ইন্টারমিডিয়েট কোড। এই মাঝখানের ধাপটাই কিন্তু পোর্টেবিলিটি আর অপটিমাইজেশনের আসল চাবিকাঠি। তাহলে কম্পাইলেশনের সময় এই মাঝখানের ধাপটা রাখার মূল সুবিধাটা কি? আচ্ছা, তো এই যে গোপন ভাষার কথা বলছি, এর তো একটা গ্রামার বা ব্যাকরণও থাকবে, তাই না? এই সার্বজনীন ভাষার ব্যাকরণটা কিন্তু খুব সহজ, আর এর সবচেয়ে প্রচলিত রূপটাকে বলা হয় থ্রি অ্যাড্রেস কোড বা সংক্ষেপে TAC। এর মূল নিয়মটা কি? খুবই সোজা। প্রত্যেকটা ইনস্ট্রাকশনে বড়জোর মানে অ্যাটমোস্ট একটা অপারেটর থাকতে পারবে। যদি একটা বাস্তব জীবনের উদাহরণ দিই, তাহলে ভাবুন একটা লম্বা জটিল বাক্যকে আমরা কয়েকটা ছোট সহজ বাক্যে ভেঙে নিচ্ছি, আর প্রত্যেকটা সহজ বাক্যে একটাই প্রধান কাজ বা ভার্ব থাকছে। ধরুন, সোর্স কোডে আমাদের কাছে একটা এক্সপ্রেশন আছে, A=B/C+D। এখানে দেখুন, দুটো অপারেশন একসাথে হচ্ছে, একটা গুণ আর একটা যোগ। কম্পাইলার কিন্তু এটাকে সরাসরি মেশিন কোডে পাঠায় না, আগে এটাকে সহজ করে নেয়। আর সেই সহজ রূপটাই হলো এই থ্রি অ্যাড্রেস কোড। দেখুন, কম্পাইলার এটাকে দুটো সহজ ধাপে ভেঙে নিয়েছে। প্রথমে T1=B/C লিখে গুণটা সেরে ফেলল, তারপর A=T1+D লিখে যোগটা করল। এখানে এই যে T1, এটা হলো কম্পাইলারের তৈরি করা একটা অস্থায়ী বা টেম্পোরারি ভেরিয়েবল। কি দারুণভাবে একটা জটিল কাজকে দুটো ভাগে ভাগ করে ফেলল। তাহলে থ্রি অ্যাড্রেস কোডে একটা ইনস্ট্রাকশনের ডান দিকে কটা অপারেটর থাকতে পারে? এখন প্রশ্ন হলো, এই যে ছোট ছোট সহজ TAC ইনস্ট্রাকশনগুলো তৈরি হলো, এগুলোকে কম্পাইলার কিভাবে স্টোর করে বা মনে রাখে? এটা অনেকটা ওই সহজ বাক্যগুলো লিখে রাখার বিভিন্ন পদ্ধতির মতো। আমরা যে পদ্ধতিগুলো দেখব, তাদের মধ্যে একটা দেওয়া নেওয়ার ব্যাপার আছে, মানে একটা ট্রেড অফ। কিছু পদ্ধতিতে কোড পাল্টানো বা অপটিমাইজ করা খুব সহজ, কিন্তু তার জন্য একটু বেশি মেমোরি লাগে। আবার অন্য পদ্ধতিগুলো খুব কম জায়গা নেয়, কিন্তু সেগুলোকে পরিবর্তন করা বেশ কঠিন। এই কোড স্টোর করার তিনটে প্রধান পদ্ধতি হল কোয়াড্রুপলস, ট্রিপলস আর ইনডাইরেক্ট ট্রিপলস। চলুন এক এক করে প্রত্যেকটা দেখে নেওয়া যাক। প্রথমে আসি কোয়াড্রিপলসে। নামটা শুনলেই বোঝা যায়, কোয়াড মানে চার। এর একটা চার ফিল্ডের স্ট্রাকচার আছে, অপারেটর, দুটো আর্গুমেন্ট আর রেজাল্ট। এটা যেহেতু রেজাল্টের জন্য একটা আলাদা জায়গা রাখে, তাই অপটিমাইজেশনের সময় ইনস্ট্রাকশনগুলো এদিক ওদিক সরানো খুব সহজ হয়ে যায়। অনেকটা একটা স্প্রেডশিটের মতো, যেখানে প্রত্যেকটা তথ্যের জন্য আলাদা কলাম আছে। এরপর হলো ট্রিপলস। এখানেও নাম থেকেই পরিষ্কার, ট্রি মানে তিন। এর একটা তিন ফিল্ডের স্ট্রাকচার। এটা রেজাল্টের নাম আলাদা করে স্টোর করে না, আর এভাবেই জায়গা বাঁচায়। তার বদলে আমরা ইনস্ট্রাকশনের লাইন নম্বর দিয়ে তাকে রেফার করি। এর ফলে কোড সরানো কিন্তু বেশ কঠিন হয়ে যায়। আর শেষে আসছে ইনডাইরেক্ট ট্রিপলস। এটা হলো বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, মানে দুটোরই ভালো দিকগুলো একসাথে করা হয়েছে। এটা জায়গা বাঁচানোর জন্য ট্রিপলসই ব্যবহার করে, কিন্তু তার সাথে একটা আলাদা পয়েন্টারের লিস্ট রাখে। কোড রিঅর্ডার করতে হলে শুধু পয়েন্টারগুলো রিঅর্ডার করলেই চলে, আসল ট্রিপলগুলোকে নাড়াচাড়া করার দরকারই পড়ে না। তাহলে কোন পদ্ধতিতে অপটিমাইজেশন সহজ করার জন্য একটা অতিরিক্ত পয়েন্টারের লিস্ট ব্যবহার করা হয়? আচ্ছা, এই স্লাইডটা হলো আসল আহা মুভমেন্ট। এখানে x=
a প্লাস বি ইন্টু সি প্লাস ডি এই এক্সপ্রেশনটাকে 3টে পদ্ধতিতে পাশাপাশি দেখানো হয়েছে। কোয়াড্রুপলসের দিকে তাকান, দেখুন T1, T2 এর মতো টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার হচ্ছে। এবার ট্রিপলসের দিকে দেখুন, এখানে রেজাল্টকে তার লাইন নম্বর বা ইন্ডেক্স দিয়ে রেফার করা হচ্ছে, যেমন 3 নম্বর লাইনে 0 আর 1 ব্যবহার করা হয়েছে। আর ইনডাইরেক্ট ট্রিপলসে দেখুন, ট্রিপলগুলো একই আছে কিন্তু একটা আলাদা লিস্ট তাদের দিকে পয়েন্ট করে আছে। এটাই হলো 3টের মধ্যে মূল পার্থক্য। চলুন পরীক্ষার জন্য বা সহজে মনে রাখার জন্য এবার মূল বিষয়গুলো একবার ঝটপট ঝালিয়ে নেওয়া যাক। মনে রাখাটা কিন্তু খুবই সহজ। কোয়াড্রুপলস নামেই আছে, কোয়াড মানে 4, তাই কোয়াড্রুপলসের ফিল্ড সংখ্যা হল 4টে। আর ঠিক একইভাবে ট্রিপলস, ট্রাই মানে 3, তাই ট্রিপলসের ফিল্ড হল 3টে। একদম জলের মতো সোজা, তাই না? তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপটা কি দাঁড়ালো? 1. ইন্টারমিডিয়েট কোড হল একটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট সেতু। 2. 3 অ্যাড্রেস কোড জটিল এক্সপ্রেশনকে সহজ করে তোলে। 3. কোয়াড্রুপলস অপটিমাইজ করতে সহজ কিন্তু বেশি জায়গা নেয়। ট্রিপলস জায়গা বাঁচায় কিন্তু অপটিমাইজ করা কঠিন। আর ইনডিরেক্ট ট্রিপলস এই দুটোর মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করে। কিন্তু এখন প্রশ্ন হল, এই সব একাডেমিক কনসেপ্ট কি আজকের বাস্তব জগতে সত্যি কোনো কাজে লাগে? অবশ্যই লাগে। এই যে ব্রিজ ল্যাঙ্গুয়েজের আইডিয়া, এটাই কিন্তু আজকের আধুনিক প্রযুক্তির একেবারে মূলে রয়েছে। জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম, যার জন্য জাভা রাইট ওয়ান্স রান এনিওয়্যার নীতিতে কাজ করতে পারে, সেটা এই ধারণার ওপরই তৈরি। এমনকি ওয়েব অ্যাসেম্বলি বা WASM, যা দিয়ে C++-এর মতো ভারী অ্যাপ্লিকেশনকে ওয়েব ব্রাউজারের ভেতরে চালানো যায়, সেটাও এই একই নীতির ওপর দাঁড়িয়ে আছে। তাই এই জ্ঞান শুধু পরীক্ষার জন্য নয়, এটা আধুনিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে গোড়ার কথা। আমাদের সবসময় মনে রাখতে হবে, ভবিষ্যতের জন্য ফ্লেক্সিবল, পোর্টেবল এবং এফিশিয়েন্ট সফটওয়্যার তৈরির চাবিকাঠি হল এই মাঝখানের ধাপটিকে বোঝা। কোর্সের এই মৌলিক ধারণাগুলোই আজকের এবং আগামী দিনের প্রযুক্তির ভিত্তি তৈরি করে। আচ্ছা, যাবার আগে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। প্রযুক্তির জগতে এই ধরনের সার্বজনীন অনুবাদক বা ইউনিভার্সাল ট্রান্সলেটার্সের উদাহরণ আর কোথায় কোথায় খুঁজে পাওয়া যেতে পারে? একটু ভাবুন, উত্তরটা কিন্তু বেশ আকর্ষণীয়।